20শে ফেব্রুয়ারি যে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, সেটা নিয়ে খুব বিতর্ক হচ্ছে। অর্থাৎ শ্যামাপ্রসাদের যে ভূমিকা এই বাংলা সৃষ্টির পিছনে, সেটা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে শাসক দল। কিন্তু এর বিপরীত দিকে আমরা দেখতে পাচ্ছি যে শ্যামাপ্রসাদকে হেয় করা, ছোট করা, অপমান করারও চেষ্টা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একজন ব্যক্তি 100% নিখুঁত হতে পারে না, আবার এমন কোনো ব্যক্তি আজ নেই যাকে নিয়ে সমালোচনা করা যায় না। ভগবানকেও নিয়ে সমালোচনা করা যায়, তো মানুষ কোন ছাড়? তো শ্যামাপ্রসাদ সমালোচিত হতেই পারেন। এখন দেখতে হবে যে একটা মানুষ তার জীবনে হয়তো 10টার মধ্যে 8টা বা 9টা ভালো কাজ করেছে, একটা বা দুটো ভুল কাজ করেছে। তখন সে একটা দুটো ভুল কাজের জন্য তাকে আমরা খারাপ লোক বলি না, ভালো লোকই বলি, কারণ বেশিরভাগ জীবনটাতে ভালো করেছে। আর একটা মানুষ দেখা যায় যে 10টা কাজের মধ্যে একটা বা দুটো কাজ ভালো করেছে, সব খারাপ কাজ করেছে, তখনও তাকে খারাপ বলি না, আমরা ভালো মানুষ বলি না, খারাপ মানুষই বলি। আবার এমনও এমনও মানুষের জীবনে ঘটনা আছে বা রাজনৈতিক দলের ক্ষেত্রে যে কিছু এমন মারাত্মক কাজ করেছে যেটা ক্ষমাহীন, যাকে ভোলা যায় না বা তাকে ক্ষমা করা যায় না, তার জন্য প্রচুর ক্ষতি হয়ে গেছে আমাদের। এই ভিত্তি করে যদি আমরা দেখি, তাহলে কোনো একজন ব্যক্তির আমরা নাম বলতে পারবো স্বাধীনতা সংগ্রামী বা কিছু, যাকে সমালোচনা করা যায় না, তাকে শ্রদ্ধা করা যায় না? সেরকম দেখতে গেলে তো গান্ধীজিকেও সমালোচনা করা উচিত নয়, গান্ধীজিকে তো শ্রদ্ধা করা উচিত নয়। গান্ধীজির জীবনে প্রচুর ভুল আছে, তার জন্য প্রচুর ক্ষতি হয়েছে আমাদের। নেহরুর জীবনে এরকম ঘটনা আছে। কমিউনিস্ট পার্টির লোকেদেরকে তো সম্মান করা উচিত না, কমিউনিস্ট পার্টি দলটাকে তো সম্মান করা উচিত না। কেন সুভাষচন্দ্র বসুর মতো লোককে তোজোর কুকুর, দেশদ্রোহী বলেছিল। এখন কী করবেন তাহলে? তাহলে কাকে সম্মান করা উচিত? রাজনীতি এমনই একটা জিনিস যেখানে বিতর্ক থাকবে, সেই ব্যক্তিকে নিয়ে, সেই রাজনৈতিক দলের কার্যকলাপকে নিয়ে। যেমন ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশের সময় যে ভূমিকা পালন করে তাকে আমরা সমর্থন করেছিলাম জাতীয়তাবাদী মানুষ হিসেবে। আবার ইন্দিরা গান্ধীর আমরা তীব্র সমালোচনা করেছিলাম তার ভুল কাজের জন্য, তিনি যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করে গোটা দেশটাকে জেল বানিয়ে ফেলেছিলেন। তো শ্যামাপ্রসাদের যে 20শে জুন যে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল, সেটা নিয়ে এতদিন চর্চা হতো না, তাকে ধামা চাপা দিয়ে রাখা হতো, শ্যামাপ্রসাদকে বাধ্য করে রাখা হয়েছিল, তাকে জানতে দেওয়া হয়নি। 20শে জুন দিবসটাকেও কোনো আলোচনা এখানে হতো না। কিন্তু আজকে পট পরিবর্তন হওয়ার পরে এগুলো আলোচনা আসছে, আলোচনা হতেই পারে, পক্ষে বিপক্ষে সমালোচনা হতেই পারে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একটা কোন সময় কোন জিনিসটা তুলে ধরা উচিত আর কোন দোষটা তুলে ধরা উচিত নয়। তো শ্যামাপ্রসাদে এত বড় একটা অবদান, আজকে যে আমরা পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে হিন্দুরা বাঙালি বেঁচে থাকছি, প্রগতিশীল মুসলমানরা বেঁচে থাকছি, তার অবদান কিন্তু শ্যামাপ্রসাদের। এবার শ্যামাপ্রসাদকে যারা সাহায্য করেছিল তাদেরকেও আমরা খাটো করছি না, তাদেরও সম্মানকে আমরা স্বীকার করছি, কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এই নেতৃত্ব যদি না দিতেন, তাহলে আমাদের বাংলাটা পশ্চিমবঙ্গের মধ্যে থাকতো না। যেমন সিন্ধু প্রদেশের 30% হিন্দু থাকা সত্ত্বেও, 18 জন বাঙালি এই সিন্ধিভাষী লোকে থাকা সত্ত্বেও, একজনের মাথায় কিন্তু ওখানে খেললো না যে কিছু অঞ্চল সিন্ধু প্রদেশ থেকে ভারতবর্ষে থাকা উচিত, তাহলে সিন্ধুদের একটা স্থান থাকতো। আজকে সিন্ধুদের কোনো জায়গা নেই, কোনো রাষ্ট্র নেই, কোনো রাজ্য নেই। সিন্ধি ভাষা শেষ হয়ে যাচ্ছে, সিন্ধু সংস্কৃতি শেষ হয়ে যাচ্ছে। কারণ সিন্ধুদের মধ্যে, সিন্ধু প্রদেশের মধ্যে, সিন্ধি ভাষীদের মধ্যে যেরকম একজন শ্যামাপ্রসাদ থাকতো, তাহলে কিন্তু এই অবস্থা হতো না। আজকে আমরা, আমাদের সৌভাগ্য যে শ্যামাপ্রসাদের মতো একজন লোক পেয়েছিলাম, যিনি বাংলা ভাগের কথা ভেবেছিলেন। আর না হলে গোটা পাকিস্তানে যদি চলে যেত, তাহলে আমাদের কী অবস্থা হতো? আমরা কেউ আসামে যেতাম, কেউ ঝাড়খণ্ডে যেতাম, কেউ বিহারে যেতাম, কেউ উড়িষ্যায় যেতাম, কেউ দিল্লি যেতাম, কেউ আরও অন্যান্য জায়গায় যেতাম। বাঙালির, হিন্দুদের কোনো স্থান থাকতো না। এটা যে কত বড় অবদান, এই অবদানটাকে আমরা বিস্তৃত হয়ে গিয়ে তাকে আমরা গালিগালাজ করছি, তাকে সম্মান দিচ্ছি না। এই প্রসঙ্গে একটা অতীতের কথা বলি। ফজলুল হক, উনি একজন কৃষক প্রজা পার্টির গরিব মুসলমানদের নিয়ে কাজ করেছিলেন। উনি অত তীব্র সাম্প্রদায়িক ছিলেন না। পরবর্তীকালে তাকে বাধ্য করা হলো মুসলিম লীগে আসতে, এবং তার হাত দিয়েই 14 দফার দাবি তুলে জিন্না পাকিস্তানের দাবি তোলালেন। তো তিনি যখন শ্যামাপ্রসাদের সাথে বন্ধুত্ব ছিল, তার সাথে সরকার গঠন করেছিলেন, শ্যামা হক মন্ত্রিসভা, তখন অনেকে সমালোচনা করেছিল। তখন সেই ফজলুল হক নিজে বলছেন যে, আরে তোরা জানিস না, ও আশুতোষের বেটা, ওকে আমি চিনি, কংগ্রেসের বড় অনেক হিন্দু নেতার থেকে উদারবাদী, তো ওকে যখন আমি বিশ্বাস করেছি, তখন তোরাও বিশ্বাস কর।
এটা ফজলুল হকের মূল্যায়ন শ্যামাপ্রসাদ সম্পর্কে। আরও অনেক কিছু আছে, সেগুলো আর বলছি না। এবার একটি কথা না বলে পারছি না। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এই গানটা তোলার জন্য ওখানকার মৌলবাদী মুসলমানরা উঠে পড়ে লেগেছে। কতদিন এই দেশ থাকবে আমি জানি না, কিন্তু এই গানের পর দ্বিতীয় যে জনপ্রিয় গানটা হচ্ছে সেটা হচ্ছে ভাষা আন্দোলনের উপর লেখা আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি তাকে আমি ভুলতে পারি। এই গানের যিনি গীতিকার, যিনি লিখেছেন, তার নাম আব্দুল গাফফার চৌধুরী। একজন সম্ভ্রান্ত মুসলমান ঘরের মানুষ ছিলেন, উচ্চশিক্ষিত বুদ্ধিজীবী ছিলেন, লেখালেখি করতেন। তো তিনি শেষ জীবনটা লন্ডনে কাটিয়েছিলেন। তো উনি কলকাতায় আসেন, আবার বাংলাদেশেও যান। তো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের অবস্থার তুলনাত্মক আলোচনা করে উনি দেখলেন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, সহিষ্ণুতা, বাক স্বাধীনতা ইত্যাদি পশ্চিমবঙ্গে কেমন আছে আর বাংলাদেশে কেমন আছে। করার পর তিনি দৈনিক স্টেটসম্যান কাগজে একটা আর্টিকেল লিখেছিলেন, তার নাম দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা মিথ না রিয়েলিটি। এখানে লিখতে গিয়ে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে আমি অবাধে ঘুরে বেড়াই, আমার কোনো ভয় লাগে না, অসুবিধা হয় না। কলকাতায় যাই, কিন্তু আমার ঢাকা যেতে ভয় পাই। মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু আমার ভয় হয় যদি হুমায়ুন আরাজেদের মতো আমাকে চপার দিকে হত্যা করে। অর্থাৎ নিজের দেশে তিনি যে ভয় পাচ্ছেন, আর ভারতের পশ্চিমবঙ্গে এসে তিনি খুশি হচ্ছেন। এই কথা বলতে গিয়ে তিনি ওই দেশের স্বাধীনতা আন্দোলনের সময় শ্যামাপ্রসাদের কথা টেনে এনেছিলেন। তখন উনি বলছেন যে দেশের যখন দেশভাগ হবে তখন শ্যামাপ্রসাদ এখানে রাজনীতি করতেন, তার আমি তীব্র সমালোচক ছিলাম, তার কাজের আমি প্রচুর সমালোচনা করেছি। তার প্রতি তিনি সাম্প্রদায়িক রাজনীতি করতেন এবং তার প্রতি আমি বিদ্বেষভাষ পোষণ করতাম। কিন্তু আজকে যখন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের অবস্থা দেখছি, তখন শ্যামাপ্রসাদের তৈরি করা এই পশ্চিমবঙ্গ দেখে আমি অবাক হচ্ছি এবং শ্যামাপ্রসাদের প্রতি আমার শ্রদ্ধা, তার ভুল ধারণা আমার পাল্টে গেল। তিনি একটা হিন্দুদের জন্য, বাঙালি হিন্দুদের জন্য একটি সুরক্ষিত ভূমি রেখে গেলেন, আর তার সাথে প্রগতিশীল মুসলমানদের জন্য একটা ভূমি রেখে গেলেন। তো সেই আব্দুল গাফফার চৌধুরী, যিনি শ্যামাপ্রসাদের এত বিরোধী ছিলেন, তিনি আজকে পশ্চিমবঙ্গ সৃষ্টির এই কৃতিত্বটা শ্যামাপ্রসাদকে দিয়ে তার প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং তার অতীতের যে মূল্যায়ন করেছিলেন সেটা তিনি স্বীকার করলেন। তো যারা আজকে শ্যামাপ্রসাদের বিরোধিতা করছেন না, তা আব্দুল গাফফার চৌধুরীর কথাটা একটু আপনারা স্মরণ করুন। ওই কথা আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। নমস্কার।